যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে, আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি কি মেনে নেওয়া যায় বন্ধুগণ? এটি হল দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমরা যখন 28 অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক, যখন বড় দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না, তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল, হাসিনা মোদির নির্বাচন মানবে না রে জনগণ। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল, এই স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল। আমাদের আগে, জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাসিনা মোদির নির্বাচন। আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আমরা তরুণ হতে জানি, আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে ভীষণ 41 হাতে নিয়েছে, এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। কারণ এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতায় হয়েছে বন্ধুগণ। এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি? এখনো পর্যন্ত গত পরশুদিন একজন বাংলাদেশী নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে আর হত্যা হবে না। এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমার দেশের জনগণ পানি পায় না। বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, আর খরায় আমাদেরকে পানিতে মারে। তিস্তা চুক্তি শেখ হাসিনা করতে জানে না, করতে পারে না, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অথচ আরো যা চাই, আওয়ামী লীগ সেখানে দাসখতের মতন
সবকিছু স্বাক্ষর করে দেয়। বন্ধুগণ, আমরা এই আওয়ামী দাবিদার সরকারকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রির চুক্তি করেছেন, অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত পরশুদিন প্রেস ব্রিফিং করে বলেছি, এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি আমরা মানতে পারি না। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন আমরা বড় বড় দুর্নীতিবাজদেরকে দেখছি, আমরা আজিজকে দেখছি, আমরা বেনজিরকে দেখছি, আমরা আসাদুজ্জামানকে দেখছি, আমরা মতিউরকে দেখছি। এরা কাদের সৃষ্টি? বন্ধুগণ, এরা আওয়ামী লীগের সৃষ্টি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আজকে তারা মানুষকে যদি খুন করতে হয় তারা সবকিছু করেছে। বন্ধুগণ, আর যার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করার কথা, অথচ এরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই যে দুদক সার্টিফিকেট দিয়েছিল মতিউরের নামে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এগুলো নাকি মিথ্যা এবং ভুয়া। এখন দেখেন, এখন ওই ছাগল কাণ্ডের মাধ্যমে মতিউর তার ছেলেকে অস্বীকার করছে, মতিউরের মেয়ে তার বাবাকে অস্বীকার করছে। আজকে দেখেন এই অবস্থা। এই দুর্নীতিবাজদেরকে বলতে চাই, আপনারা যে পাপ করেছেন, পাপের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে স্বীকার করবে না। বন্ধুগণ, যখন সন্তান তার বাবাকে স্বীকার করে না আর বাবা তার সন্তানকে স্বীকার করে না, তখন অবশ্যই আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির যে ভয়াবহতা, এই দুর্নীতির যে করুণ পরিণতি আমরা সকলেই বুঝতে পারি। বন্ধুগণ, এই দুদক এখানে বসে আছে, এরা বসে আছে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ মাফিয়া তাদেরকে রক্ষা করার জন্য। আর তাদের কাজ হলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে এতিমের 2 কোটি টাকা তিনি লুটপাট করেছেন, এই মিথ্যা এবং ভুয়া মামলায় তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। বন্ধুগণ, আজকে দেখেন খালেদা জিয়া তিনি অসুস্থ, এই সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না। এতটা অমানবিক এই সরকার। আজকের বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এখানে রাজনীতি করার কোনো পরিবেশ নাই, এখানে একটি দল ক্ষমতায় যায়, ভোটের কোনো পরিবেশ নাই। আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে এই যে 10টি চুক্তি এবং সমঝোতা সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, অথচ দেখলাম সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিক, তারা প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারেন না, শুধু তেল মারেন তেল। আজকে সাংবাদিক ভাইরা তেল চর্চায় মগ্ন হয়েছে। আজকে প্রধানমন্ত্রীকে তেল মেরে ওই যে মঈনুল ইসলাম রাজাকারের সন্তান তিনি আজকে প্রেস সচিব হয়ে গিয়েছে। দেখেন, যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরেশতা হয়ে যান, আর যিনি রাজাকারের সন্তান নন তিনি গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত করলে তারা হয়ে যায় দেশ বিরোধী। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা বলতে চাই বর্তমানে সবথেকে বড় রাজাকার হল আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগ রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে কারণে ওই ভারতীয় দাবেদার ওই মোদী যারাতে মুসলিম নিধনের রক্ত তার সাথে স্বাক্ষর করে এসেছে, বাংলাদেশে জনগণ যতই বিদ্রোহ করুক, বিপ্লব করুক, যদি 1 কোটি মানুষকে গুলি করে হত্যা করতে হয়, প্রয়োজনে হত্যা করে দিব, তবু আমরা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখব। প্রধানমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন ভারত আমাদের প্রকৃত বন্ধু। শেখ সেলিম তিনি বলেছেন যারা ভারতের বিরোধিতা করবে তারা পাকিস্তানের ওই সময় যে রাজাকার ছিল তারা নাকি আবার সেই রাজাকার। আমরা বলতে চাই যারা এই মুহূর্তে ভারতের দাবিদারি করছে, গোলামি করছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করছে,
এরা ভারতীয় রাজাকার। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভারতীয় রাজাকার নিশ্চয় চিনবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সবথেকে বড় ভারতীয় রাজাকার। দেখবেন তিনি সবসময় বলেন ভারতবর্ষের সরকার। তার মানে কি? তার মানে তিনি স্বপ্ন দেখেন 41 সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমরা এই দামি পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতে দিব না বন্ধুগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই আজিজের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই বেনজিরের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই মতিউরের বাড়ি ঘেরাও করতে হবে। ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ। আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে। আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে। ওদের সম্পদ ছিনিয়ে এনে গরিবের মাঝে বন্টন করতে হবে। ওরা কি পেয়েছে? ওরা কি পেয়েছে? আজকে দেখেন, একজন কেরানি থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, এই সচিবালয়ে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, প্রশাসনে চাকরি করে, এদেরকে অবশ্যই তদন্ত হতে হবে কার কতটুকু সম্পদ। কারণ আমরা যখন দেখতে পাই সেনাবাহিনীর সাবেক একজন প্রধান, তিনি হাজারো কোটি টাকার মালিক, পুলিশ বাহিনীর প্রধান, তিনি হাজারো কোটি টাকার মালিক, তখন আমরা ধরেই নিব পুলিশের অন্যান্য যারা আছে তাদেরও হাজার হাজার কোটি টাকা রয়েছে বন্ধুগণ। আমরা দেখলাম পুলিশের মধ্যে যারা দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা রয়েছে, যারা এই দুর্নীতির তথ্য দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, আর পুরস্কার দেওয়া হচ্ছে ওই বেনজিরদেরকে, পুরস্কার দেওয়া হচ্ছে আজিজদেরকে। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমাদের সভাপতি নুরুল হক নূর রয়েছে। আমরা 2018 সালে কোন সংস্কার আন্দোলন করেছিলাম। আমাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, তোমাদেরকে কি লাগবে? বাড়ি লাগবে? টাকা লাগবে? চাকরি লাগবে? কি চাও বলো, সব দিয়ে দিব, আন্দোলন করতে পারবে না। আমরা বলেছিলাম প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবু আন্দোলন থেকে আমরা দূরে সরে যাব না। এই জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল, নুরুল হক নূর আমাকে সহ আরেকজন বড় নেতা, জাতীয় পর্যায়ের নেতা, আমাদেরকে বলা হলো তোমরা দুইজন, নুরুল হক নূর তুমি পটুয়াখালী থেকে এমপি হয়ে যাও, আমাকে বলা হলো তুমি ঝিনাইদহ থেকে এমপি হয়ে যাও। আমরা বললাম জনগণের সাথে বেইমানি করে আমরা এমপি হতে আসি নাই। অথচ দেখেন বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয়, বিদেশে বসে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, তার মধ্যে অন্যতম হল পিনাকি ভট্টাচার্য, তিনি প্রায়ই বলেন নুরুল হক নূর সুলতান মনসুর হয়ে যাবে। বলেন নাই বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল, নুরুল হক নূর সেই অফার লাফি মেরে ছিটকে ফেলেছে। নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কম তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন, অথচ আমরা দেখতে পাই বন্ধুগণ, গলার অবস্থা খারাপ, কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আমাদের সাথে যারা ছিল ওই ফারুক এবং তারেকরা, দেখেন আমাদের সাথে যারা ছিল ফারুক এবং তারেক, তাদের নিয়ে আমাদের কোনো সমালোচনা নাই। পিনাকি ভট্টাচার্য যখন আমাদের ভিতরে
এক ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি বলেছিলেন এদের মধ্যে আরো অনেক নেতা রয়েছে যারা চাইলে এই দলের নেতৃত্ব নিতে পারে। তিনি এর মাধ্যমে উস্কানি দিয়েছিলেন, ধর্মীয় উস্কানি। পিনাকি ভট্টাচার্য এইভাবে একটি উদীয়মান দলকে তিনি ভেঙেছেন এবং তিনি ওই ফ্রান্সে বসে প্রতিদিন নুরুল হক নূরের সমালোচনা করছেন। আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, তার সাথে আমারও ব্যক্তিগতভাবে যখন তিনি দেশে ছিলেন অনেক ভালো সম্পর্ক ছিল। এখনো সম্পর্ক খারাপ হয়েছে এটি আমি বলবো না, কিন্তু তিনি সারাক্ষণ তারেক এবং ফারুকদের ভিডিও তার ইউটিউব চ্যানেলে দেন আর আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন। কেন কেন কি উদ্দেশ্যে আমি সেটি আপনার কাছে জানতে চাই। কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনি যে আহ্বান রাখতে পারতেন একজন সিনিয়র মানুষ হিসেবে, আপনার রাজনৈতিক নলেজ রয়েছে, এদেশের মানুষ আপনার ভিডিও শুনে আপনি বলতে পারতেন নুরুল হক নূর, ফারুক হাসান, রাশেদ খান, তারেক রহমান, তোমরা এক হয়ে যাও, একসাথে নেতৃত্ব দাও, দেশের জনগণের জন্য কাজ করো। এই বাংলাদেশে বসে সবার আগে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে নুরুল হক নূর। আর কোন নেতা জানিয়েছে? নুরুল হক নূরের রুমে এই নুরুল হক নূর আমাকে সহ আমাদের 4 জনকে হত্যা চেষ্টা করেছিল। কেন? কারণ আমরা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম।